আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ স্কেলকে যদি দুদিক থেকে চাপ দিই কেন ওটা বেঁকে যায়? বা ধরুন অনেকগুলো বই রাখলে তাকটা কেন ঝুলে পড়ে? হুম, ঠিক। ওটাই তো লোডের নিচে একটা বিমের সাধারণ আচরণ। একদম। এটাই কিন্তু লোডের নিচে বিমের আচরণের শুরু। আজকে আমরা কথা বলবো মেকানিক্স অফ মেটেরিয়ালসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হ্যাঁ, বিমের মধ্যে বেন্ডিং আর শিয়ার স্ট্রেস, তাই তো? ইউনিট 4 এর অংশ। ঠিক। এই বিষয়গুলো সহজ করে বুঝতে আমরা কিছু স্ট্যান্ডার্ড টেক্সট বুক, যেমন ধরুন আর বনসাল বা এস রাত্তান, আর কিছু লেকচার নোটের সাহায্য নেব। অবশ্যই। লক্ষ্যটা হবে ধারণাগুলো একেবারে পরিষ্কার করে নেওয়া, তাই না? একদম জলের মতো পরিষ্কার। চলুন তাহলে শুরু করি পিওর বেন্ডিং দিয়ে। মানে ব্যাপারটা কি? পিওর বেন্ডিং বা সিম্পল বেন্ডিং। আচ্ছা ভাবুন তো, বিমের একটা অংশে যখন শুধু বেন্ডিং মোমেন্ট কাজ করছে। শুধু বেন্ডিং মোমেন্ট? হ্যাঁ, আর কোনো শিয়ার ফোর্স নেই সেখানে, শিয়ার ফোর্সটা শূন্য। ও আচ্ছা। ওই অবস্থাকেই বলে পিওর বেন্ডিং। একটা রাবার ইরেজারকে বাঁকানোর কথা ভাবুন। হ্যাঁ হ্যাঁ। ওপরের দিকটা কি হয়? চাপে সংকুচিত হয়, তাই না? আর নিচের দিকটা টানে লম্বা হয় বা প্রসারিত হয়। ঠিক। আর এটা বোঝার জন্যে তো কিছু জিনিস ধরে নিতে হয়, মানে অ্যাজাম্পশন থাকে তো। অবশ্যই। বনসেল বা রাত্তানের বইগুলোতে দেখবেন লেখা আছে, যেমন মেটেরিয়ালটা আইসোট্রপিক আর হোমোজিনিয়াস হতে হবে। মানে সব দিকে আর সব বিন্দুতে ধর্মগুলো একই থাকবে। একদম। আর এটা হুকের সূত্র মেনে চলবে। আর একটা মজার জিনিস হলো, বাঁকানোর পরেও কিন্তু বিমের ক্রস সেকশনটা, যেটা আগে প্লেন বা সমতল ছিল, সেটা প্লেনই থাকবে। বাহ! তাহলে পিওর বেন্ডিং এর মূল শর্তটা কি দাঁড়ালো? যেখানে শিয়ার ফোর্স শূন্য। ঠিক ধরেছেন। আর এই বেন্ডিং কতটা হচ্ছে বা তার ফলে স্ট্রেস কেমন তৈরি হচ্ছে, সেটাও মাপার জন্যই তো আছে ফ্লেক্সারেল ইকুয়েশন। হ্যাঁ, ওই বিখ্যাত ফর্মুলাটা। MI = সিগমা ওয়াই ER। একটু বুঝিয়ে বলবেন কি? মানে আই এগুলো কি? I হল মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা বিমের আকারের ওপর নির্ভর করে কতটা সে বাঁকতে বাধা দেবে। আচ্ছা। সিগমা হল বেন্ডিং স্ট্রেস, মানে ওই ভেতরের চাপ বা টানটা। ওয়াই হল নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব। নিউট্রাল অ্যাক্সিস ওটা কি? আসছি ওটাতে। আগে বাকিগুলো বলে নি। হল ইয়ংস মডিউলাস, মানে উপাদানটা কতটা শক্ত। আর আর হল রেডিয়াস অফ কার্ভেচার, মানে বিমটা বেঁকে যে বৃত্তচাপ তৈরি করছে তার ব্যাসার্ধ। অনেকগুলো জিনিস একসাথে। মনে রাখবো কি করে? একটা সহজ লাইন আছে মনে রাখার: মোমেন্টের ইচ্ছেরা সব ইয়াং রাজার হাতে। হা, দারুণ তো। মোমেন্টের ইচ্ছেরা সব ইয়াং রাজার হাতে। বেশ। তার মানে এই একটা সূত্রই বিমের উপাদান, আকার, লোড, ভেতরের স্ট্রেস সব জুড়ে দিচ্ছে। একদম। আর আপনি নিউট্রাল অ্যাক্সিসের কথা বলছিলেন। হ্যাঁ। ওটা হলো বিয়ের ক্রস সেকশনের মধ্যে দিয়ে যাওয়া একটা কাল্পনিক রেখা বা তল, যেখানে বেন্ডিংয়ের ফলে কোনো স্ট্রেস তৈরি হয় না। কোনো স্ট্রেস নেই, মানে চাপও নেই, টানও নেই। না, কিচ্ছু না, স্ট্রেস শূন্য। ওই যে ইরেজার বাঁকানোর উদাহরণটা দিলাম, তার ঠিক মাঝখানটার মতো। ওপর দিকে চাপ, নিচের দিকে টান, আর মাঝখানে কিচ্ছু নেই। ইন্টারেস্টিং। তাহলে এই ফ্লেক্সুরাল ইকুয়েশন বিমের ডিজাইন বা অ্যানালিসিসের জন্য কোন কোন জরুরি বিষয়কে একসাথে জুড়ে দেয়? এবার আসি বেন্ডিং স্ট্রেসটা কিভাবে ছড়ায়, ডিস্ট্রিবিউশনটা কেমন। হ্যাঁ, এটা তো লিনিয়ার বললেন না। ঠিক। এটা লিনিয়ার বা রৈখিক, নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেস শূন্য। আর সেখান থেকে যত দূরে যাবেন, বিমের একদম উপরে বা একদম নিচে, স্ট্রেস তত বাড়তে থাকবে। হ্যাঁ, একদিকে চাপ বাড়বে, অন্যদিকে টান বাড়বে। সরল রেখার মতো। সেকশনটা রেক্ট্যাঙ্গুলার হোক, সার্কুলার, আই সেকশন বা টি সেকশন, যাই হোক না কেন। প্যাটার্নটা একই রকম। হ্যাঁ, ডায়াগ্রামটা দেখতে একটা সরল রেখার মতো হবে। মাঝখানে শূন্য, দুই প্রান্তে ম্যাক্সিমাম। ওই বইয়ের তাকের মতো একদম ওপরের আর নিচের বইগুলোই সবচেয়ে বেশি চাপ বা টান অনুভব করে। বুঝেছি। তাহলে বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামের মূল বৈশিষ্ট্যটা কি? লিনিয়ার হওয়া। একদম। এরপর আসে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এটা কি? এটা আসলে বিমের ভেতরের ক্ষমতা। বাইরে থেকে যে বেন্ডিং মোমেন্ট আসছে, হ্যাঁ বিমের ভেতরের উপাদানগুলো তো স্ট্রেস তৈরি করে, চাপ আর টান। হ্যাঁ। এই স্ট্রেসগুলোর জন্যও তো একটা মোমেন্ট তৈরি হয়, যেটা বাইরের মোমেন্টটাকে বাধা দেয়। ও আচ্ছা, মানে ভেতরের প্রতিরোধ ক্ষমতা। ঠিক।
এই অভ্যন্তরীণ প্রতিরোধ করার ক্ষমতাকেই বলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এটা ওই ফ্লেক্সুরাল ফর্মুলা সিগমা my/I ব্যবহার করেই বের করা হয়। এটা আমাদের বলে দেয় যে একটা বিম কতটা মোমেন্ট নিরাপদে নিতে পারবে। বাহ, ধরুন একটা লোডের জন্য বিমের সাইজ কেমন দরকার সেটাও বোঝা যাবে। অবশ্যই। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আসলে কি প্রতিরোধ করে? বাইরের বেন্ডিং মোমেন্টকে। ঠিক, আচ্ছা, বেন্ডিং স্ট্রেস তো হলো, কিন্তু আর একটা স্ট্রেসও তো থাকে বিমে, শিয়ার স্ট্রেস। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে লোড দেওয়া হচ্ছে বা যেখানে সাপোর্ট আছে সেখানে শিয়ার ফোর্সটা বেশি থাকে, আর তার জন্য শিয়ার স্ট্রেস তৈরি হয়। এটা হয় কেন? মানে বিমের স্তরগুলো কি একে অপরের ওপর পিছলে যেতে চায়? ঠিক তাই। এটাই হলো শিয়ার। এর ফর্মুলাটা হলো টাও ইকুয়ালস FA/Y/IB। বাপরে, এটা একটু বড় লাগছে। টাও মানে শিয়ার স্ট্রেস? হ্যাঁ, টাও। F হলো শিয়ার ফোর্স, AY হলো সেকশনের একটা অংশের এরিয়ার মোমেন্ট নিউট্রাল অ্যাক্সেস থেকে তার সেন্ট্রয়েডের দূরত্ব দিয়ে গুণ করে। একটু জটিল। হ্যাঁ, একটু। I হলো পুরো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর B হলো যে লেভেলে স্ট্রেস মাপছি সেখানকার প্রস্থ বা উইথ। মনে রাখার কোনো টিপস আছে এটার জন্য? হ্যাঁ, এভাবে ভাবতে পারেন, টাও মানে ফায়াভারে IB। হা, ফায়াবারে আইবি। বেশ, তাহলে এই শিয়ার স্ট্রেস বের করতে কোন কোন মান জানা জরুরি ওই ফর্মুলার সবকটা? একদম। আর মজার ব্যাপার হলো এই শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা কিন্তু বেন্ডিংয়ের মতো লিনিয়ার নয়। ও, তাহলে কেমন? এটা সাধারণত প্যারাবোলিক হয়। মানে বিমের একদম ওপরের আর নিচের সারফেসে শিয়ার স্ট্রেস শূন্য থাকে। শূন্য? বেন্ডিং স্ট্রেস তো ওখানে ম্যাক্সিমাম ছিল। ঠিক, শিয়ার স্ট্রেসটা শূন্য, আর এটা ম্যাক্সিমাম হয় নিউট্রাল অ্যাক্সিসের কাছাকাছি কোথাও। তবে ঠিক নিউট্রাল অ্যাক্সিসেই ম্যাক্সিমাম হবে কিনা সেটা সেকশনের আকারের উপর নির্ভর করে। আচ্ছা, যেমন? যেমন ধরুন একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা নিউট্রাল অ্যাক্সিসের হয়, আর সেটা গড় শিয়ার স্ট্রেসের 1.5 গুণ। Tmax is equals to 1.5 TeVg। ওহো, আর সার্কুলার সেকশনের জন্য? সার্কুলার সেকশনের জন্য নিউট্রাল অ্যাক্সিসেই ম্যাক্সিমাম হয়, আর সেটা গড় শিয়ার স্ট্রেসের প্রায় 1.3 গুণ বা 83 গুণ। Tmax is equals to 43 TeVg। ইন্টারেস্টিং। মানে ডিস্ট্রিবিউশনটা একটা বাঁকানো রেখার মতো দেখতে হবে। হ্যাঁ, প্যারাবোলার মতো। বনসাল বা রাত্তানের বইয়ে আই সেকশন বা টি সেকশনের ডায়াগ্রামগুলো দেখলে আরও পরিষ্কার হবে। একটা তাসের ডেকের কথা ভাবুন। হ্যাঁ, পাশে চাপ দিলে কোন তাসগুলো একে অপরের উপর সবচেয়ে বেশি ঘষা খায় বা পিছলে যায়? মাঝেরগুলো, তাই না? হ্যাঁ, ঠিক। অনেকটা সেরকমই। তাহলে বিমের মধ্যে শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন সাধারণত কেমন দেখতে হয়? প্যারাবোলিক? হ্যাঁ, আর এই সব ফর্মুলা ব্যবহার করে যে অঙ্কগুলো কষতে হয় সেগুলোর প্রচুর উদাহরণ তো বইগুলোতে বা ল্যাব ম্যানুয়ালে আছে, তাই না? অবশ্যই। সর্বাধিক স্ট্রেস বের করা বা ডিজাইনটা লোডের জন্য সেফ কিনা চেক করা, এগুলো কমন প্রবলেম। বাস্তবে কোথায় কাজে লাগে এই সব? আরে, সর্বত্র। একটা ব্রিজ ডিজাইন করার কথা ভাবুন। ইঞ্জিনিয়ারকে দেখতে হয় গাড়ির লোডের জন্য গার্ডারগুলো যেন বেশি বেঁকে না যায়। মানে বেন্ডিং স্ট্রেস লিমিটের মধ্যে থাকে। একদম। আবার পিলারের কাছে যেখানে সাপোর্ট আছে সেখানে অঞ্চম শিয়ার ফোর্স আসে। দেখতে হয় সেখানে যেন বিমটা ফেলিয়ার না করে। শিয়ার স্ট্রেসটাও দেখতে হয়। ঠিক। আর খেয়াল করেছেন, ব্রিজে বা বড় স্ট্রাকচারে প্রায় আই সেকশনের বিম ব্যবহার করা হয়। হ্যাঁ, কেন বলুন তো? কারণ ওর আকারটা বেন্ডিং মোমেন্ট নেওয়ার জন্য খুব এফিশিয়েন্ট। ওর বেশিরভাগ মেটেরিয়াল থাকে টপ আর বটম ফ্ল্যাঞ্জে, মানে নিউট্রাল অ্যাক্সেস থেকে দূরে, যেখানে বেন্ডিং স্ট্রেসটা বেশি, তাই কম মেটেরিয়ালে বেশি মোমেন্ট নিতে পারে। ও, এই ব্যাপার। বাড়ির ছাদ বা মেঝের বিমের ক্ষেত্রেও কি একই কনসেপ্ট? একদম একই। লোড অনুযায়ী ঠিকঠাক মাপের বিম ডিজাইন করতে এই বেন্ডিং আর শিয়ার স্ট্রেসের হিসেবটা মাস্ট, নাহলে তো কাঠামোটা টিকবে না। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা দেখলাম পিওর বেন্ডিং কি, ফ্লেক্সুরাল ইকুয়েশন, MI ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই ইজ ইকুয়ালস টু ER, আর তার মানে বুঝলাম। দেখলাম বেন্ডিং স্ট্রেস লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড হয়, নিউট্রাল অ্যাক্সেসে শূন্য, প্রান্তে ম্যাক্সিমাম। ঠিক। আর শিখলাম শিয়ার স্ট্রেস ইকুয়েশন টাও ইজ ইকুয়াল টু FA/IB, আর তার ডিস্ট্রিবিউশনটা প্যারাবলিক, প্রান্তে শূন্য, মাঝের দিকে ম্যাক্সিমাম। আর নিউট্রাল অ্যাক্সিসের গুরুত্বটাও বুঝলাম, যেখানে বেন্ডিং স্ট্রেস শূন্য। একদম। দেখুন, এই স্ট্রেস, স্ট্রেইন, মোমেন্ট এগুলো শুধু পরীক্ষার জন্য নয় কিন্তু। তা তো বটেই। ভবিষ্যতে যখন আরও ভালো ব্রিজ, আরও হালকা গাড়ি বা ধরুন ভূমিকম্পেরোধী বাড়ি তৈরি হবে,
এই বেসিক কনসেপ্টগুলোই কিন্তু ফাউন্ডেশন। নতুন মেটেরিয়াল, নতুন ডিজাইন টেকনিক আসছে রোজ। তাল মেলাতে গেলে এই ভিতটা শক্ত হওয়া দরকার। একদম। তাই কিউরিওসিটিটা বাঁচিয়ে রাখতে হবে। তাহলে শেখাটা আর বোঝা মনে হবে না, মনে হবে একটা দারুণ আবিষ্কার। খুব সুন্দর বললেন। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যাই। আমরা তো লোড আর মেটেরিয়ালের শক্তি নিয়ে কথা বললাম, কিন্তু একটা কাঠামোর আকার বা জ্যামিতি, মানে ওটা রেক্ট্যাঙ্গুলার না সার্কুলার না আই সেকশন, হ্যাঁ, সেই আকারটা এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে, এটা নিয়ে আমরা আজ খুব ডিটেলে যাইনি। এটা একটু ভাবার মতো। অবশ্যই এটা নিয়ে না হয় আমরা পরের কোনো আলোচনায় আসব।